ফাগুনের আগমনের সঙ্গে দেশে বইতে শুরু করেছে গণতন্ত্রের হাওয়া। প্রায় 17 বছরের প্রহসন শেষে দেশের নাগরিকরা ফিরে পেয়েছেন তাদের ন্যায্য গণতান্ত্রিক ভোটাধিকার, নির্বাচিত করেছেন যোগ্য প্রার্থীদের। দেশের শাসনভার তুলে দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির হাতে। সম্প্রতি অনুষ্ঠিত নির্বাচন এবং বর্তমানে চলমান গুঞ্জন চলছে যে মন্ত্রিপরিষদ নিয়ে, সর্বোপরি আগামীর বাংলাদেশ নিয়ে খুলনা নগরের তরুণ সমাজ কি ভাবছেন তা আজকে শুনবো তাদের কাছে। ভাইয়া, কিছুদিন আগে নির্বাচন অনুষ্ঠিত হলো অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে। এ বিষয়ে আপনার মতামত এবং বিশ্লেষণ যদি জানাতেন আমাদেরকে। প্রথমে আপনাকে ধন্যবাদ আজকের এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। একটি বিষয় হচ্ছে যে অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে যে নির্বাচন হয়েছে এবং আমরা সেটা দেখতে পেয়েছি শতভাগ সুষ্ঠু এবং সুন্দরভাবে নির্বাচনটি হয়েছে। কারণ আমরা দেখেছি যে আমরা যদি গড় পার্সেন্টেজে যদি যাই, বাংলাদেশ জামাতে ইসলাম বিরোধী দল এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সরকার গঠন করছে। তাদের থেকে বিএনপি থেকে জামাতের ভোটের ডিস্টেন্স আমরা দেখেছি মাত্র 2.7%। এবং এই ক্ষেত্রে আমরা বলতে পারি যে অন্তর্বর্তীকালীন সরকার আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে বিগত আগস্টের 5 তারিখ থেকে কিভাবে দেশকে সুস্থ সুন্দরভাবে পথে এগিয়ে নিয়ে যায়। তা আমরা দেখেছি বারবার এটি বাধাগ্রস্ত বিঘ্ন হয়েছে নানানবিধ কারণে। আমরা দেখেছি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কারণে কিন্তু এদেশ স্বাধীন হয়েছে। এদেশের যে আমরা যে বলে থাকি যে দ্বিতীয় স্বাধীনতা আমরা তাদের দ্বারাই পেয়েছি, কিন্তু আবার এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কিছু সংখ্যক নেতাকর্মী এবং তাদের কিছু কর্মকাণ্ডের কারণে এই অন্তর্বর্তীকালীন সরকার তাদের রাজনীতি চালাতে বেশ কষ্ট হয়েছে। কেননা আমরা দেখেছি কথায় কথায় দফায় দফায় আন্দোলন, দেশটি একটি মব জাস্টিসের দেশ হয়ে দাঁড়িয়েছিল, যেটা আমি মনে করি যে প্রশাসন এবং দেশের সরকার পরিচালনার ক্ষেত্রে অনেক একটি চ্যালেঞ্জিং হয়ে দাঁড়িয়েছিল, মানে অন্তর্বর্তীকালীন সরকারের ক্ষেত্রে। আপনি আরেকটি যে প্রশ্ন করলেন যে মন্ত্রিপরিষদ নিয়ে আমাদের কি ভাবনা, আমরা যারা ইউথ যারা আছি আমাদের অবশ্যই চিন্তা ভাবনা থাকবে যে আমরা বিগত দিনে যে ধরনের মন্ত্রী দেখেছি। যদি উদাহরণস্বরূপ বলতে চাই যে তৎকালীন সময়ে আওয়ামী লীগের যে তথ্য প্রতিমন্ত্রী ছিলেন যে পলক সাহেব কথায় কথায় আমাদের নেট বন্ধ করে দিয়েছেন। কারণ এমন কোনো ব্যক্তি যেন মন্ত্রিত্ব পরিষদে না আসে যে তার ন্যায় নীতি বেচে দলের স্বার্থে জনগণের সর্বোচ্চ ধরনের ক্ষতি সাধন করবে, এমন কাউকে আমরা চাই না। আমরা আরও দেখেছি যে শাহজাহান খানের মতো এমপি, যে কিনা নৌমন্ত্রী ছিলেন, যিনি নৌ বিভাগে দেখেছেন কম, তিনি পদ্মার এপারে যত পেট্রোলিয়াম জগৎ আছে তিনি সেটি কিছু শিখিয়েছেন। আরও দেখেছি সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের, তিনি সড়কে দেখেছেন কম, তিনি নানান ধরনের কর্মকাণ্ডে তিনি জড়িত ছিলেন। তিনি রূপপুর পাওয়ার প্লান্ট থেকে প্রায় 55,000 কোটি টাকা বের করে নিয়ে গিয়েছেন। এখন আমাদের ইউথদের একটি চাওয়া, মন্ত্রী পরিষদ গঠন হলে সর্বপ্রথম জবাবদিহিতা কায়েম করতে হবে আপনাকে। মন্ত্রিপরিষদ গঠনের বিষয়ে পারদর্শিতার ভিত্তিতে পদ প্রদানের দাবি করেন তরুণরা। কারণ আমরা জানি মন্ত্রিপরিষদে যারা যায় তারা সবাই কোনো না কোনো সেক্টর বা কোনো না কোনো সাবজেক্ট বা কোনো না কোনো ইন্টারেস্টেড ফিল্ড থেকে আসে। তো এই ফিল্ডকে ইন্টিগ্রেট করে যদি মন্ত্রিপরিষদের দায়িত্বগুলো দেওয়া যায়, যেমন একটা বিষয় নিয়ে আমি কথা বলতে গেলে যদি আমি মিলন ভাইকে নিয়ে কথা বলি, তাহলে সে শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে সে একজন যোগ্য ব্যক্তি। কারণ আমরা দেখেছি যে তার আমলে সে কিভাবে নকল ঠেকানো বলেন বা শিক্ষা মন্ত্রণালয় আগানোর জন্য সে অনেকগুলো গবেষণার সাথে যুক্ত ছিলেন। তো এক্ষেত্রে একটা পরিবর্তন হয়তো আমরা কিছু কিছু জায়গায় দেখছি, কিন্তু কিছু কিছু জায়গায় আবার হয়তো কিছু খাত থেকে যাবে। অপরদিকে অনলাইনে নির্বাচনকালীন ভুয়া সংবাদের প্রকোপ নিয়ে অভিজ্ঞতা শেয়ার করে তথ্য মন্ত্রণালয়ের দায়িত্বের বিষয়ে গুরুত্ব আরোপ করার আহ্বান জানান যুব সমাজ। আবার আরেকটি ক্ষেত্রে যদি বলি, এই তথ্য মন্ত্রণালয় নিয়ে বলি, নির্বাচন শেষ হয়েছে বিকাল 4টার দিকে, নির্বাচন কাস্ট যেটুক হয়েছে, এরপরে ভোট গণনা শুরু হয়েছে 7টার দিকে, 7:30টার ভিতরে ভোট গণনা শেষ। আমি আপুর মনে একটু ফেসবুকে ঢুকলাম, ঢুকে দেখি কি জামাত ক্ষমতায় চলে এসছে এবং প্রত্যেকটি তারা বিভিন্ন ওয়েবসাইট থেকে, ওয়েব পোর্টাল থেকে তারা একটি পোল ক্রিয়েট করেছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে এগুলো ভেরিফাইড পেজ থেকে দেখতে পাচ্ছি যে জামাতের আসন সংখ্যা 55, বিএনপির আসন সংখ্যা 2, জামাতের আসন সংখ্যা 100, বিএনপির আসন সংখ্যা 11। আমি তো অবাক যে জামাতের আমির একটু পরে জাতির উদ্দেশ্যে ভাষণ নিয়ে দেশের প্রধানমন্ত্রীত্ব নিয়ে নেবে, অথচ টিভিতে আমি ঢুকে দেখছি বিএনপি 50টি সিট পেয়েছে, জামাত পেয়েছে 2টি। এই যে একটি ভণ্ডামি, মানে এই ভণ্ডামিটা যদি মুক্ত করতে হয় তাহলে অবশ্যই আমি মনে করব যে তথ্য মন্ত্রণালয় এমন একজনের হাতে দিতে হবে যে কিনা এই ধরনের বট বাহিনীদের শায়েস্তা করে ছেড়ে দিবে এবং মানুষকে যাতে বিভ্রান্তির মুখে না আনতে পারে, এইগুলো যেন মানে সমাধান হয়, এরকম মন্ত্রিত্ব যেন সবাই পায়, যে বিষয়ে পারদর্শী এবং যে বিষয়টি সুন্দরভাবে হ্যান্ডেল করতে পারবে তাকে যেন মন্ত্রিত্ব দেওয়া হয়। এদিকে তরুণদের আরেকটি অংশের দাবি, ভর্তি যুদ্ধকে শিক্ষার্থী বান্ধব করে তুলে আরও বেশি শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় অংশগ্রহণের সুযোগ করে দেয়া। ভর্তি পরীক্ষা বাংলাদেশের বুকে একটি অনেক কঠিন একটা জায়গা, যেখানে স্টুডেন্টরা অনেক মানে তারা নার্ভাস থাকে যে ভর্তি পরীক্ষা কি হবে, আমার ফিউচার কি হবে।
সেক্ষেত্রে আমি এই সরকারের কাছে আবেদন করব বিভিন্ন বিভাগ এবং সাবজেক্ট বাড়ানো হোক ইউনিভার্সিটিগুলোতে, তাহলে যদি সিট সংখ্যা বাড়ানো হয় স্টুডেন্টদের প্রেশারটা কমে যাবে। প্রেশারটা যখন কমে যাবে তখন তারা স্বাচ্ছন্দ্যে পরীক্ষা দিতে পারবে এবং দেশের সম্পদ হিসেবে তারা গড়ে উঠবে। এছাড়াও শিক্ষাঙ্গনে হল রাজনীতি ও লেজুর ভিত্তিক রাজনীতির চিত্র পরিবর্তনের আশা ব্যক্ত করেন তারা। আর একটা বিষয় আমরা বিগত সময় দেখেছি যে বিশ্ববিদ্যালয়গুলোতে হল কালচার এবং সিট বাণিজ্য হতো। তো আমি এই সরকারের কাছে আবেদন করব যেন স্টুডেন্টরা তাদের সামর্থ্য এবং যোগ্যতা অনুযায়ী যেই সাবজেক্টে পড়ুক তারা বিশ্ববিদ্যালয়গুলোতে হল এবং সিট যেন তারা পায়। কোনো হল রাজনীতি, সিট রাজনীতি যেন বিশ্ববিদ্যালয়গুলোতে না হয়। ছাত্রদল, জামাত শিবির যেই হোক না কেন তারা যেন সম্পূর্ণরূপে স্টুডেন্টদের সহযোগী হিসেবে কাজ করে। যারা প্রতিনিধি হিসেবে সিলেক্ট হয়েছে তারা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক যেন রাজনীতিটা করে, স্টুডেন্টদের জন্য রাজনীতি করে, তাদের কল্যাণের রাজনীতি করে। আমরা দেখেছি সাদিক কায়েম ঢাকা ইউনিভার্সিটি ভিপি হওয়া সত্ত্বেও আমি দেখেছি সারা বাংলাদেশে সে বিভিন্ন জায়গায় যেয়ে জামাতের হয়ে ভোট চেয়েছে, কিন্তু সেটা ঢাকা ইউনিভার্সিটি ছাত্রদের প্রতিনিধি ছিল, তার কাজ ছিল ঢাকা ইউনিভার্সিটির ছাত্র কেন্দ্রিক, সে সেই জিনিসটা করে নাই। আমার আশা এই সরকারের কাছে ছাত্রদের দিকে বিশেষ নজর দেওয়া, তাদের ভবিষ্যৎ ইনশিওর করা যেন তারা খুব সুন্দরভাবে পড়াশোনা শেষ করতে পারে। সেশন জটেরও একটা ব্যাপার আছে, যেন এই জিনিসটা না হয়, ছাত্ররা সময় মতো তাদের পরীক্ষা এবং হলগুলো ঠিকঠাকভাবে যেন পায়, পরীক্ষা শেষ করে সময় মতো দেশের সম্পদ হয়ে উঠতে পারে। পাশাপাশি প্রাথমিক শিক্ষা কাঠামোকে ঢেলে সাজানোর ব্যাপারেও ভাবছেন তরুণরা। শিক্ষা ব্যবস্থা বলতে গেলে যদি বলতে হয় তাহলে শুরুর দিক থেকে বলতে হয়। যেরকম আমাদের হচ্ছে প্রাইমারি, দেন হচ্ছে সেকেন্ডারি যে এডুকেশন, সেটা আমরা যখন ছিলাম দেখা যায় আরো 5 বছর আগে, তখনও মোটামুটি একটা লাইন আপ ছিল ঠিকঠাক, কিন্তু মাঝে যে 2-3 বছর যে একটা গ্যাপ গেছে, যে এক্সাম উঠাই দেয়া, দেন এক কথায় বলতে গেলে শিক্ষার্থীদের প্রতিবন্ধী বানানো বা তাদেরকে দাস করে রাখার জন্য টোটালি কোনো মানে শিক্ষাই তাদেরকে দেওয়া হচ্ছে না। প্র্যাকটিক্যালের নামে তাদেরকে রান্না শেখানো হচ্ছে, তাদেরকে বিছানা গোছানো শেখানো হচ্ছে। এগুলো কি আমরা পারিবারিকভাবে শিখি না? আমরা এগুলো তো পারিবারিকভাবে শিখি, সো এগুলো তো কোনো দরকার নেই। সো এরকমভাবে যদি লাইন আপটা আরও ভালো করা যায়, পূর্বের লাইন আপটা ফিরে এনে সেটার সাথে যদি অন্য কিছু অ্যাড করা যায়, ভালো কিছু যেটা ইফেক্টিভ হবে পরবর্তীতে, তো সেইটাই মনে হয় শিক্ষা ব্যবস্থার জন্য ভালো হবে। এদিকে বিচার বিভাগের সক্রিয়তা সরকারের প্রতি নাগরিকদের আস্থা বাড়িয়ে তুলবে বলে মনে করেন নগরীর যুব সমাজ। নতুন যে সরকার গঠন হয়েছে, এই সরকারের অ্যাটলিস্ট যখন আশেপাশের যে ইনসিডেন্ট হচ্ছে, এই যে মানুষ এই জিনিস নিয়ে আলোচনা করে, আগেও হয়েছে কিন্তু আলোচনা করার পরে আসলে বিচার হয় না। আমি শুধুমাত্র এটাই চাই, বা আমার বয়সী সবাই এটাই চায় যে এখন এমন যদি কোনো ইনসিডেন্ট হয়, কেউ কাউকে অত্যাচার করছে আর কেউ কারোর সঙ্গে খারাপ কিছু করছে, সেটা অ্যাটলিস্ট বিচার যেন হয়। তো এই ক্ষেত্রে হবে কি, যে যখন এই বিচারগুলো হওয়া শুরু করবে, তো মানুষের যে ক্ষোভ বা আমাদের তরুণ সমাজের যে ক্ষোভ, যে না ঠিক আছে আমরা আলোচনা আনতেছি একটা জিনিস, বাট এটার এক্সেপশনাল কিছু হচ্ছে, সো এই একটা যখন হবে, একটা দৃষ্টান্ত এটা প্রতিষ্ঠা হবে। নবনির্বাচিত সরকারের কাছে আমাদের প্রত্যাশা হচ্ছে তরুণ প্রজন্ম হিসেবে বর্তমানে যে ধরনের সহিংসতা চলছে আমাদের আশেপাশে আমরা অনেকদিন ধরেই দেখছি, তো এটার স্বচ্ছতা সহ সুষ্ঠুভাবে যাতে বিচার করা যায় এবং যাতে সবার সরকারের প্রতি একটা আস্থা আসে, সকল কিছু যাতে সুন্দর থাকতে পারে এবং আমরা যে আমাদের আশেপাশে যে ধরনের সহিংসতা প্রতিনিয়তই দেখছি সেগুলো যাতে দ্রুতই নির্মূল করা যায়, সে ধরনের পদক্ষেপ আশা করি সরকার গ্রহণ করবেন। একই সাথে সবকিছুর ঊর্ধ্বে দেশের সার্বভৌমত্বের প্রশ্নে অটল থাকার আহ্বান করেন কেউ কেউ। বর্তমানে যারা নির্বাচিত হয়েছে তাদের কাছে একটাই প্রত্যাশা, দেশের অভ্যন্তরে যাই ঘটুক আমাদের সার্বভৌমত্ব সবসময় যেন সবাই সঠিক সিদ্ধান্ত নেয়, সার্বভৌমত্বের বিষয়ে কোনো আপোষ হবে না, এটাই আমার চাওয়া। নতুন যেই সরকারই নির্বাচন করুক, বর্তমানে বিএনপি সরকারের কাছে আমাদের এটাই প্রত্যাশা। তবে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদীয় কাঠামো নিয়ে ভিন্ন ভিন্ন দৃষ্টিভঙ্গি পোষণ করতে দেখা যায় তরুণ সমাজের মধ্যে। আমি চাচ্ছি যে এই যে উচ্চকক্ষের যে ইয়েটা, এখানে ইনক্লুসিভ যদি জনগণেরও একটা মতবাদ নেওয়া যেত যে উচ্চকক্ষে কারা বসবে, এই ক্ষেত্রে আলাদা একটা হাবট নাবটের সাথে এই জিনিসটা যুক্ত করে দেওয়া যেত। তো জিনিসটা যেহেতু হয়নি, তো এক্ষেত্রে আমি চাচ্ছি যেমন এখানে একটা ধারণা, যেমন নাসিরউদ্দিন পাটোয়ারি সেই মধ্যে তার আসনে পড়া যেত, তো তার কথা আসছে ঘুরে ফিরে যে নাসিরউদ্দিন পাটোয়ারিকে যদি উচ্চকক্ষের আমার যদি এটা সম্ভবত টেকনোক্র্যাট কোটা, যেটা টেকনোক্র্যাট কোটায় যদি আমরা তাকে উচ্চকক্ষে ফলো আপ করতে পারি, এরকম কয়েকজন যোগ্য ব্যক্তিকে
তরুণ ব্যক্তিকে, যারা তরুণ এখন সংসদে একদমই নতুন মুখ, এদেরকে যদি আমরা উচ্চকক্ষের প্রতিনিধিত্বে কিছু অংশগ্রহণমূলক ব্যবস্থা রাখতে পারি, তাহলে দেখা যাবে যে চিরাচরিত প্রথাগত যে রাজনৈতিক ধ্যান ধারণা আমাদের যে প্রবীণ রাজনৈতিক ব্যক্তিবর্গ আছে, তাদের ধ্যান ধারণার বাইরে গিয়েও আমাদের তরুণদের একটা ভোকাল কিন্তু সংসদে থাকবে। নিম্নকক্ষের বিল, যে কোনো বিল, সেটা উচ্চকক্ষে গিয়ে পাস হবে। সো সেখানে যদি আমাদের তরুণদের অংশগ্রহণ না থাকে, তাহলে কিন্তু এখানে আসলে আমাদের অ্যাকচুয়াল যে অংশগ্রহণ, এটা থাকলো না। তো আমি চাচ্ছি, যেহেতু আমাদের তরুণদের কিছু ভোকাল, যেমন হাসনাত আব্দুল্লাহ, নাহিদ ইসলাম, এরকম কিছু ভোকাল কিন্তু সংসদে অলরেডি আছে, তো আমরা চাই এরকম তরুণদের মধ্যে থেকে ভোকাল উচ্চকক্ষে আসুক, এবং উচ্চকক্ষের যে আসল যে কাজ, যে গণতন্ত্রের সার্বভৌম বা দেশের সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রে যে কোনো কাজে একটা গঠনমূলক সিদ্ধান্ত, সেটা বিরোধী দলকে সাথে নিয়ে হোক, সেটা অন্য যে কোনো রাজনৈতিক দলকে সাথে নিয়ে হোক, আমি চাই এই ইনক্লুসিভ রাজনীতির ধারাটা বাংলাদেশে ফিরে আসুক। আমি পিয়ারের কিছু পক্ষে আমি থাকবো, আবার কিছুতে আমি অনেক বেশি বিতর্ক তৈরি হয়ে যায়। কেন পিয়ার পক্ষ হচ্ছে মানে পদ্ধতি, এমন একটি পদ্ধতি, সেটি হচ্ছে দেখা যায় যে মানে সংখ্যালঘিষ্ঠ যে দলগুলো আছে তারা সকলেই সংসদে অংশগ্রহণ করার সুযোগ পাবে। এটি একটি ভালো দিক, যে কোনো ক্ষুদ্র রাজনৈতিক দল তারা সংসদে অংশগ্রহণ করতে পারবে। কিন্তু এর সবচেয়ে খারাপ যে দিকগুলো হচ্ছে কি, যে এসটিভিটা হচ্ছে যে আমরা দেখতে পাই যে আপনি কখনো ব্যক্তি দেখে ভোট দিবেন না, আপনি দল দেখে ভোট দিবেন, যেটি আমি মনে করি যে ব্যক্তিগতভাবে এটা অনেক বড় একটি সমস্যা। কেন নয়, যদি খুলনা 2 আমরা ধরে থাকি, খুলনা 2 আমরা ধানের শীষ দেখে ভোট দিচ্ছি, কিন্তু প্রার্থী আসছে চিটাগাং থেকে। এখন আমার হচ্ছে প্রশ্ন, এই পিআর পদ্ধতির দ্বারা যে ব্যক্তি চিটাগাং থেকে খুলনা শহরে আসবেন সংসদ সদস্য হয়ে, তিনি কতটুকু খুলনা শহরের উন্নতি নিয়ে ভাববেন আর নিজের উন্নতি নিয়ে ভাববেন, এই প্রশ্ন থেকে যায়। পাশাপাশি নতুন বাংলাদেশে সংসদীয় সংস্কৃতি কতটা সুস্থ ও সহনশীল হবে সে ব্যাপারে শঙ্কিত নগরীর তরুণদের একাংশ। কারণ আমরা দেখেছি যে বিএনপি থেকে জামাতের ভোটের ডিফারেন্স মাত্র, যদি গড়ে আমরা হিসাব করি, 2.7%। এটা একটি সুন্দর রাজনৈতিক দ্বারপ্রান্তে বাংলাদেশকে নিয়ে গিয়েছে। কিন্তু কিছু কিছু প্রার্থীর ক্ষেত্রে যদি আমরা স্পেসিফিক ভাবে যদি তুলে ধরি, তাহলে আমরা দেখতে পেয়েছি যেমন নাসির উদ্দিন পাটোয়ারি, তিনি খুবই অ্যাগ্রেসিভ ওয়েতে কথা বলেন, তিনি খুব আক্রমণাত্মক ওয়েতে কথা বলেন, এবং তিনি ব্যক্তি আক্রমণে চলে যান। তিনি দলীয় স্বার্থ কম দেখেন, তিনি দেখেন ব্যক্তি আক্রমণ। এটি আমাদের জন্য আসলে কাম্য নয়। কেননা বিএনপির যে ঢাকা 8 আসনে যে প্রার্থীকে আমরা দেখেছি, তিনি মির্জা আব্বাস, তিনি বয়োজ্যেষ্ঠ, বারবার তিনি বলছেন তিনি চাঁদাবাজ, তিনি রাজাকার, তিনি এই তিনি সেই। আমার কথা হচ্ছে যে গত 16-17 বছরে হাসিনা বিরোধী যে আন্দোলনগুলোতে মির্জা আব্বাস সাহেবের যে ভূমিকা ছিল, নাসির উদ্দিন পাটোয়ারির ভূমিকা ছিল এই জুলাই আন্দোলন থেকে। কথাটি শুনতে খুবই খারাপ শোনায়, আমিও জেনজি, তাদের ডাকে হয়তো আমরা সাড়া দিয়ে আমরা এই আন্দোলনে নেমেছি, কিন্তু তারা সেই স্ট্যান্ডটি ধরে রাখতে পারেনি। শুধুমাত্র এই যে রাজনৈতিক অপসংস্কৃতি, হিংস্রতা তাদেরকে এই যে দ্বার প্রান্ত থেকে তাদেরকে দূরে সরিয়ে দিয়েছে। যদি আরো কিছু কথা বলতে চাই, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল হচ্ছে সেই সংগঠন যারা গত 17 বছরে খুনি হাসিনার চোখে চোখ রেখে বলেছে তুই স্বৈরাচার, তুই স্বৈরাচার, তুই স্বৈরাচার। আর আমরা এই যে নাসির উদ্দিন পাটোয়ারি এবং যারা জুলাই আন্দোলনে যারা মূল ভূমিকায় ছিলেন, তাদেরকে আমরা সাদরে গ্রহণ করে নিয়েছিলাম জুলাই আন্দোলনে। কারণ আমাদের এই আন্দোলনের মাস্টারমাইন্ড মূলত ছিলেন তারা। কিন্তু আন্দোলন পরবর্তী সময় তাদের যে হিংস্রতা, তাদের যে মানে বাকবন্দিগুলো আর কি, তারা যে ওয়েতে কথা বলেছেন, আক্রমণাত্মক ওয়েতে, তাদের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে। এবং এই যে সংস্কৃতি তারা তৈরি করেছেন, এটি একটি হিংস্র সংস্কৃতি তৈরি হয়েছে। এবং আমার এটি মনে হয় তাদের উচিত এখান থেকে বেরিয়ে আসা। কেননা যদি সংসদে যদি একই পরিবেশ সৃষ্টি হয়, বিশ্বের কাছে, বহির্বিশ্বের কাছে আমরা একটি কার্টুন হয়ে দাঁড়িয়ে যাব বাংলাদেশ।